গল্পভিত্তিক প্রযোজনায় আজকে শুনছেন শঙ্কর চ্যাটার্জির লেখা বৈদ্যুতিক চুল্লি বই থেকে একটি গল্প, মৃতদেহ। গল্প পাঠে সৌরভ, সহচরিত্রে জয়ন্ত। তাহলে শুরু করা যাক। খোকন ড্রাইভিং লাইসেন্সটা আজ হাতে পেল। মুখে একটু খুশির আলো ফুটে উঠল। এবার যদি কিছু পয়সা রোজগার করা যায় তবেই তো তাদের মতো গরিবের ঘরে দুমুঠো ভাত জুটবে। সংসারে সেই বড়। এরপর এক ভাই আর বোন। বিধবা মা লোকের বাড়িতে রান্নার কাজ করে। খোকনের বয়স 23 বছর, তার ওপরেই বেশি চাপ। ওর মুখে এই খবর শুনে মায়ের মুখে হাসি ফোটে। যাক, যদি 2 পয়সা বেশি আসে, সংসারে সচ্ছলতা বাড়ে। কিন্তু খোকন যা ভেবেছিল তা হলো না। কেউ বলে কাঁচা লাইসেন্স, কেউ বা বলে হাত আগে পাকাও। গাড়ি না চালালে হাত পাকবে কি করে? এইসব কথা শুনতে শুনতে হতাশা ঘিরে ধরে ওকে। একজন ড্রাইভার বন্ধু পরামর্শ দেয়, এখানে তোকে কেউ কাজ দেবে না রে, বরং চেনা জানা গন্ডি ছাড়িয়ে চলে যা, হয়তো কাজ জুটে যেতে পারে। কথাটা খোকনের মনে ধরল। ব্যান্ডেলে ওর বাড়ি ছাড়িয়ে বাঁশবেড়িয়া পেরিয়ে ত্রিবেণীর দিকে সে গেল। গাড়ি ভাড়া পাওয়া যায় লেখা কয়েকটা দোকানে সে ঢু মারল। ওর লাইসেন্সের ডেট দেখে একই কথা শুনতে হলো। ও বলার চেষ্টা করেছিল, গাড়ি অনেক দিন চালাই, লাইসেন্স হালে বার করেছে। ওর শুকনো মুখ দেখে একজন বলল, তুমি গোলক মণ্ডলের ওখানে গেলে কাজ পেলে যেতে পারো। কয়েকদিন আগেই বলছিল ড্রাইভারের অসুস্থ। নতুন একটা আশার আলো দেখতে পেল খোকন। ঠিকানাটা জেনে নিয়ে দুপুর রৌদ্রেই ওখানে চলল। গোলক মণ্ডল তার বাড়িতেই ছিল। মোটা ঘাড়ে গর্দানের চেহারা, তার ওপর যেন লুমের জামা পড়েছিল। হঠাৎ দেখলে শিম্পাঞ্জির কথা মনে পড়ে যায়। খালি গায়ে লুঙ্গি পরে বেরিয়ে আসে সে। খোকনের মুখে সব শুনে সে বলল, আমার গাড়ি বেশি স্পিড ছোটানোর উপর পড়ে না, লাইসেন্স লাগলেই হবে। খোকন বুঝতে পারলো না লোকটা কি বলতে চাইছে। হিরে গলায় বলে লোকটা, বুঝতে পারলে না? আমার একটা মরা পরিবার গাড়ি আছে, ড্রাইভারের অভাবে রাতের ভাড়া কাটাতে পারি না, এদিকে মরার লোকের কামাই নেই। মোদ্দা কথা, কাচে ঢাকা সব বহনকারী গাড়ি। একটা অস্বস্তি দেহে খেলে গেল খোকনের। কিন্তু নেই মামার থেকে কানা মামা ভালো। অজ্ঞতা রাজি হয়ে যায়। খোকন তখনও বুঝতে পারেনি এই গাড়ি তার জীবনে বয়ে নিয়ে আসতে চলেছে এক মহা নিশার অন্ধকার। খোকনের ডিউটি ঠিক হলো রাত 8টা থেকে ভোর 5টা। খোকন অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো, কারণ এই চাকরিটাও হাতছাড়া করতে চায় না সে। বরং এই ফাঁকেও অন্য কোথাও চেষ্টা করবে। গোলক মণ্ডল বলল, প্রথমে আমি তোমাকে মাসে 5,000 টাকা দেবো, কাজ দেখে বাইরে বাড়াবো, এই 3 দিন এখানকার রাস্তাঘাটটা চিনে নাও। কথাবার্তা পাকা করে বাড়ি ফিরল খোকন। বাড়িতে মরার গাড়ি চালানোর খবরটা চেপে গেল, না হলে মা আগেই মানা করবে। কাজ শুরু করলো খোকন। প্রথম প্রথম একটু অস্বস্তি হতো মৃত মানুষগুলোকে স্ট্রেচারে করে গাড়িতে তুলতে। অবশ্য মিতের বাড়ির লোকেরাও হাত লাগাতো। তবে রাত 12টার পর সাধারণত কোনো ডাক পড়তো না। ও গোলক মণ্ডলের গ্যারেজে রাতটা ঘুমিয়ে কাটিয়ে দিত। পাশেই সমবায়ী গাড়িটা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকত। সতর্ক হয়ে ঘুমোতো সে, কখন ফোন বেজে ওঠে। এইভাবে মাস দুয়েক কাটিয়ে দিল খোকন। ওর কাজের প্রতি মনোযোগ দেখে মালিক আরও 1000 টাকা বাড়িয়ে দিয়েছে। সকালের ড্রাইভার রতন, বয়স্ক লোক, এখানেই বাড়ি। ও ভোর 5টায় চলে আসতো।
বাড়িতে জানে খোকন এক ডাক্তারের গাড়ি চালায়। ডাক্তারের নাইট ডিউটি থাকে। এখন সংসার খানিকটা সচ্ছল হয়েছে। এদিকে গরমে রোদ, ঝলসানো তাপ ক্রমশ কমে আসছে। জুন মাসের মাঝামাঝি হতে চলল, আর বোধহয় এক সপ্তাহের মধ্যেই বর্ষা দেখা যাবে। খোকন গ্যারেজের সামনে পায়চারি করছে। গ্যারেজটা মণ্ডলের বাগানের শেষ প্রান্তে। বাগানে ফুলের থেকে বড় বড় গাছের ভিড়, আম, কাঁঠাল, জামরুল ইত্যাদি। গুমোট গরম, আর এক বিন্দুও হাওয়া নেই। থম মেরে আছে প্রকৃতি। গ্যারেজের ভেতর গরমে বসা কখনোই সম্ভব নয়। এই সময় দূরের অন্ধকারের আকাশে বিদ্যুতের ঝিলিক খোকনের চোখে পড়ল। যা গরম পড়েছে, বৃষ্টি না হয়ে যায় না। মোবাইলে সময় দেখল 11টা। রাত্রির বয়স বেশি হয়নি। হঠাৎ গ্যারেজের ভিতর থেকে কাঁচ ঢাকা মৃতদেহ রাখার বাক্সটার ছিটকিনি চাপা শব্দ ওর কানে এলো। যেন কেউ ছিটকিনি খুলে বেরোনোর চেষ্টা করছে। বুকে একটা শিরশিরানি উপলব্ধি করলো খোকন। তারপরেই মনকে বোঝালো এ অসম্ভব ব্যাপার। ও নিশ্চয়ই ভুল শুনেছে। গ্যারেজের ভিতর দিকে তাকালো। 40 পাওয়ারের বাল্বের আলো অন্ধকারকে পুরোপুরি দূর করতে পারেনি। তবু নিঃসন্দেহ হবার জন্য ও পায়ে পায়ে গ্যারেজের দিকে এগিয়ে এলো। চোখে পড়ল ছিটকিনি আটকানো খালি কাচের বাক্স। তখনই ওর কানে ভেসে এলো মেঘ ডাকার গুড়গুড় শব্দ। একটা ঠান্ডা বাতাসের স্পর্শ ও শরীরে লাগলো। তার মানে বৃষ্টি আসছে। গোলকমণ্ডলের বাগানটা অন্ধকারে ঢেকে আছে। গাছে বাতাসের ছোঁয়ায় গরম ভাবটা কমতে শুরু করলো। এই প্রথম একটা কথা খোকনের মনে আঘাত করলো। বৃষ্টি নামলে এই গ্যারেজেই ওকে আশ্রয় নিতে হবে। কথাটা মনে হতেই একটা গা ছমছম অনুভূতি শরীরকে ঘিরে ধরল। কিন্তু কেন এই অনুভূতি? ও কি ভয় পাচ্ছে? ভয়ের কারণ কি? আসলে ছিটকিনি খোলার শব্দটা এখনো কানের ভেতরে ওর রয়ে গেছে। বাতাসে গাছের পাতাগুলো কেঁপে উঠল। বর্ষার প্রথম বৃষ্টির জল খোকনের মাথায় পড়ল। আকাশে বিদ্যুতের চমকে 1 সেকেন্ডের জন্য বাগানটা আলোকিত হয়ে গেল। পরক্ষণেই কোথাও বাজ পড়ল। অনিচ্ছা সত্ত্বেও ও গ্যারেজের দিকে এগোতে বাধ্য হলো। গাড়িটা ওর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। মৃতদেহ রাখার জায়গা পিছন দিকে। বৃষ্টি বেশ জোরেই নামল। গাছের পাতায় বৃষ্টি ফোটার শব্দ। 11:30 বেজে গেছে। খোকন গ্যারেজের সামনে দাঁড়িয়ে বৃষ্টির হাত থেকে বাঁচতে পারছে না। এদিকে বৃষ্টির তেজ ক্রমশ বাড়ছে। ভয়কে সংযত রেখে আরও একটু ভিতরে ঢুকলো। গাড়িতে ড্রাইভারের সিটে ঢুকতেও গা শিরশির করছে। এই সময় ওর নাকে একরকম গন্ধ ভেসে এলো। এই কয়েকদিনে মরা বয়ে বয়ে গন্ধটা নাকে পরিচিত হয়ে গেছে। বিকেলে রতনদা নিশ্চয়ই কোনো ক্ষেপ খেটেছে। তারই গন্ধ এখনো ছাড়ছে। তবু সে গাড়ির কাচের বাক্সের দিকে তাকাতে পারল না। মন থেকে বিস্তর ব্যাখ্যা দিয়েও আতঙ্কটাকে চাপা দিতে পারছে না সে। বরং পরিবেশের সাথে সাথে সেটা বেড়েই চলেছে। বাইরে রীতিমতো দুর্যোগ শুরু হয়ে গেছে। বৃষ্টির সঙ্গে ঘন ঘন বাজ পড়ার শব্দ ওর কানে যেন তালা ধরিয়ে দিয়েছে। খোকনের চোখে মুখে বিপদের আশঙ্কা, কিন্তু বিপদটা কিসের সেটাই ভেবে পাচ্ছে না। এবার ওর নাকে অগরুর সঙ্গে ধূপের গন্ধ নতুন করে ভেসে লাগলো। স্নায়ুগুলো বিদ্রোহ করে উঠল। বৃষ্টিটা না হলে এই মুহূর্তেই হয়তো ও গ্যারেজ ছেড়ে বাইরে চলে যেত। অনেক চেষ্টা করলো নিজের মনকে বোঝাতে। অহেতুক সে ভয় পাচ্ছে। ভয় জিনিসটাই এমন, একবার যদি মাথায় ঢুকে যায়
হাজার চেষ্টাতেও বার করা যায় না। ও নিজের অজান্তেই নাকটা দুবার টানল। ধূপের গন্ধ আরো বেশি করে ওর শরীরে ঢুকল। আর সংযত থাকতে পারল না সে। উৎকণ্ঠা কমাবার জন্য গন্ধের উৎস খুঁজতে লাগলো। মৃতদেহ রাখার কাচের ঘরটা ওকে অনেকক্ষণ ধরেই আকর্ষণ করছিল। এখন ভয়ে ভয়ে ওই আবছা অন্ধকার বক্সের দিকে তাকালো। আর সঙ্গে সঙ্গেই এক লহমায় দেহের সমস্ত রক্ত যেন মুখে উঠে এলো। স্নায়ুগুলো অবশ হয়ে এলো। ভয় আর তো চোখে সে দেখলো কাচের বক্সে একটা মৃতদেহ শোয়ানো আছে। বিস্ফারিত দৃষ্টিতে সে সম্মোহিতের মতো তাকিয়ে রইল। তার উত্তেজিত মস্তিষ্কে নানা কথার খেলা চলছে। এই জন্যে ছিটকিনি খোলার শব্দ সে পেয়েছিল। আর এই অগরু আর ধূপের গন্ধ, তার মানে ওই শরীর থেকেই আসছে। কিন্তু রতনদা মরা সূত্রকারী এখানে কেন রেখে যাবে? তাহলে যাওয়ার আগে কিছু বলবে না? মাথা যেন এই বিষয়টা মেনেই নিতে পারছে না। সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। হঠাৎ তার চোখ দুটো আরো সতর্ক হয়ে উঠল। সে দেখতে পাচ্ছে মৃতদেহটা ধীরে ধীরে নড়ছে। খোকনের মুখের রেখাগুলো ভেঙে চুরে যাচ্ছে। ছুটে পালাবার জন্য মনগুলো ব্যাকুল হয়ে উঠেছে, কিন্তু পা দুটো সম্পূর্ণ অপোষ। কাচের পাল্লাটা খুলে গেল। নিষ্প্রাণ দেহটা হামাগুড়ি দিয়ে যেন নিচে নামছে। ওর মস্তিষ্ক এবার বিপদ ঘণ্টি বাজালো। আর এখানে থাকা যুক্তিসঙ্গত নয়, কিন্তু বিদ্রোহ ঘোষণা করেছে ওর পা দুটো। শরীরের বাকি অংশ কেমন যেন অবশ হয়ে আছে। এ কি? তবে অত্যাধিক ভয় পাওয়ার কারণে? সেই মৃতদেহের একটু কাছাকাছি আসতে খোকন তার মুখ দেখে অজ্ঞান হয়ে যাওয়ার আগের মুহূর্তে নিজেকে সামনে নিল। এ কে? কাকে দেখছে ও? এ কি কি সম্ভব? না চোখের ভুল? সেই ঘাড়ে গর্দানে লোকটা। আচমকা খোকনের কানে ঝড় বৃষ্টির ভেদ করে কান্নার শব্দ ভেসে এলো। মালিকের বাড়িতে নিশ্চয়ই কিছু হয়েছে, কিন্তু মালিক তো এখানে। চোখের সামনে থেকে গোলক মণ্ডলের মূর্তি অদৃশ্য হয়ে গেল। খোকন ঝড় বৃষ্টি উপেক্ষা করে বাড়ির মধ্যে ঢুকে দেখল মালিক হা করে বিছানায় মরে পড়ে আছে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও আপনাদের বন্ধু বান্ধব ও প্রিয়জনের কাছে শেয়ার করতে যেন ভুলবেন না। কিছু ভয়, কিছু রহস্য, কিছু প্রেম ও কিছু হাসির কীর্তিকলাপ নিয়ে তৈরি আমাদের এই গল্প কীর্তি। এরকম আরও নানান গল্পের সাক্ষী হতে গল্প কীর্তির পাশে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দিন। Any digital copy of this content leading to piracy is a crime. পাইরেসি করা দণ্ডনীয় অপরাধ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক।